হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায়টা করব, যেটা হচ্ছে বৃত্ত। এবং এটা আমরা দুইটা পার্টে করব। ফার্স্ট পার্টে আমরা বৃত্ত সংক্রান্ত যাবতীয় সবকিছু জানবো এবং কয়েকটা উপপাদ্য দেখব। এবং সেকেন্ড পার্টে আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো হয় বা কিভাবে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো দেখব, সাথে কিছু বহু নির্বাচনীয় থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আচ্ছা, বৃত্ত, এই বৃত্তটা নিয়ে আমাদের কিন্তু অনেক কনফিউশন থাকে যে বৃত্তর কি কি হয়, কি কি থাকে, কোনটাকে কি বলা হচ্ছে, জ্যা কোনটাকে বলা হইতেছে, বা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা। তারপরে তোমার আরো জিনিসগুলো থাকে, যেমন ধরো তোমার একটা চাপ থাকতেছে বৃত্তের, সেটা কোনটাকে বড় চাপটা বলবো, ছোট চাপটাকে কি বলবো, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তো আমরা জাস্ট বৃত্ত সম্পর্কে সবকিছু আজকে একটু ভালোভাবে জেনে নিব, আর এমন ভাবে ভিতরে গেঁথে নিব যাতে এইটা আমার আর পরবর্তীতে কখনোই কোনো ভুল না হয়। এটা এবং এটা ব্যবহার করে আমরা পরবর্তীতে যদি আমরা আরো বড় ক্লাসে যাই, 9-10-এ, তুমি কিন্তু ওইখানেও দেখবা যে বৃত্ত নিয়ে অনেক বিশাল একটা চ্যাপ্টার আছে, এবং ওইখানে কিন্তু এই বেসিকগুলোই তোমার কাজে লাগবে। বুঝতে পারছো? তো এই বেসিকটা যদি তোমার ভালোভাবে তোমার একদম আয়ত্ত থাকে, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে ওইটা বুঝতে সুবিধা হবে, এবং তুমি এখান থেকেই দেখবো অনেক কিছু এখানে চলে আসছে। তো একটু ভালোভাবে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আর যদি তুমি বলো যে আর কোথায় কাজে লাগবে, বিভিন্ন যে চাকরির পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই বেসিকগুলো দরকার হয়। তো আপনি যদি চাকরির পরীক্ষার্থী হয়েও এই ভিডিওটা দেখতে আসেন, আপনাকে বলবো আপনি একটু মনোযোগ দিয়ে দেখে নিন, তাহলে আপনার জন্য এটা অনেক সুবিধা হবে। আর তোমাদের জন্য তো এটা হবেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃত্তের আগে আমরা একটু দেখি যে দেখতে কেমন হয়। আমাদের জানা আছে বৃত্তটা দেখতে কিছুটা এইরকম, তাই না? এটা একটা কি থাকে, মাঝখানে একটা বিন্দু থাকে, যেটাকে কেন্দ্র করে চারপাশে ঘুরে আমার কি হয়, বৃত্তটা তৈরি হয়। এই বৃত্তের কি হয় বলতো, এই মাঝখানের যে বিন্দুটা, সেটাকে বলা হইতেছে কেন্দ্র। এটাকেই এটাকেই আমরা ঠিক রেখে, মানে ফিক্সড রেখে হয়তোবা কম্পাসটা ঘুরিয়ে বৃত্তটা এঁকে থাকি। এখন এই যে আমি বৃত্তটা আঁকলাম না, এই যে এখান থেকে ধরে একই দূরত্ব মেনটেন করে আমি কি করছি, এইভাবে এইভাবে এইভাবে। একটু আগে দেখবা যে আমি যখন এখানে আঁকতেছিলাম ফ্রি হ্যান্ডে, তখন আমি হাতটা কিন্তু এইরকম রাখছি, দেখো হাতটা জায়গায় ঘুরাইতেছে। তার মানে আমি এখানে যদি এইভাবে আঁকি, আমি কেন্দ্র ধরে নিছি এইটাকে। যদি আমি এটাকে কেন্দ্র ধরে নিই, তখন আমি দেখো শুধুমাত্র হাতের মুভমেন্টটা করছি, আঙ্গুলের মুভমেন্টটা করছি, এটা কিন্তু সরাই নাই। তো কাছাকাছি একটা বৃত্ত আঁকার জন্য আর কি এরকমটা করছি। তার মানে ওইটাকে আমার ফিক্সড রেখে আমার বৃত্তটা আঁকতে হইতেছে। তাহলে যে জিনিসটা আমরা ফিক্সড রাখবো, যে বিন্দুটাকে, সেটা হচ্ছে আমার কেন্দ্র। ঠিক আছে? আমি একদমই, মনে হইতে পারে যে এগুলো তো আমি জানি, এটা বলার দরকার কি, দরকার আছে। যেহেতু বললাম যে একদম শুরু থেকে, একদম বেসিক থেকে দেখাবো, তাহলে এইখানে আমি একদম কেন্দ্র থেকেই দেখাচ্ছি, বৃত্তটা কিভাবে হচ্ছে সেটা থেকেই দেখাচ্ছি। ঠিক আছে? এখানে দেখো তাহলে হচ্ছে এটা কি, কেন্দ্র। কেন্দ্র পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে বোঝো, কারণ একবার যদি এটা তুমি বুঝে যাও, আমার মনে হয় না যে তোমার পরবর্তীতে আর কোনো এটা বোঝার দরকার আছে, তোমার প্রয়োজনই হবে না, কারণ এটা তুমি আর ভুলবার না। শুধু এতটুকু বলতেছি, তুমি জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে এটা হচ্ছে একটা কেন্দ্র। কেন্দ্র, তারপরে কি হইতেছে দেখো, এই যে আমি এখানে ফিক্সড রেখে কি করছি, একটা দূরত্ব মেনটেন করে আমি চারপাশের রেখাটা আঁকছি না, এটাও তো একটা রেখা। এই রেখাটা যে আঁকছি, এটাকে ফিক্সড রেখে, তাই দূরত্বটা আমার কি সেম ছিল না? তুমি যেখানেই যাও, এই যে আমি একটা দূরত্ব মেনটেন করে এটা আঁকছি, এটার দূরত্বগুলো কিন্তু সব সেম ছিল, তাই না? এই যে দূরত্বগুলো আছে, এই সবগুলো দূরত্বকে আমার বলা হইতেছে কি, ব্যাসার্ধ। ঠিক আছে? গণিতের ভাষায় এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা। মনে রাখবা। আর কেন্দ্রে যখন কোন একটা মান ধরা হয় জ্যামিতির ক্ষেত্রে, তখন এটাকে ও ধরা হয়। সচরাচর তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা নাই। এখানে নর্মালি ও ধরা হয়, আমি এটা বলতেছি। আর যদি বলো যে এম ধরলে কি সমস্যা, না, কোনো সমস্যা নাই। তুমি জেডও ধরো, যেটা ইচ্ছে সেটা ধরো, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা চেঞ্জ করা যাবে না, ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, কারণ ব্যাসার্ধর এটা হচ্ছে সূত্র থাকে, সূত্রগুলো আছে, আমাদের সূত্র জানতে হবে। তো এটাকেই আমরা ফিক্সড ধরবো, এটা ধ্রুবক ধরা হয়। ঠিক আছে?
আচ্ছা, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর। ব্যাসার্ধ কোনটা? কেন্দ্র থেকে বৃত্তের এই যে আমি একটা দূরত্ব অতিক্রম করলাম না এইভাবে, কেন্দ্র থেকে এই যে এইটা হচ্ছে আমার বলা হইতেছে পরিধি। কি? পরিধি। তাহলে এই যে কেন্দ্র থেকে পরিধির উপরে বা বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুতে যখন আমি একটা রেখা টানবো, সরলরেখা, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধটা হচ্ছে সব বৃত্তের যে কোনো জায়গায় কি এটার দূরত্ব সমান। ঠিক আছে? এখন এই ব্যাসার্ধ নামটা শুনে আমাদের মনে হইতেছে না যে এটা কোনো একটা কিছুর অর্ধেক? মনে তো হইতেছে। তো মনে না হইলে এখন মনে করো যে ব্যাসার্ধ তার মানে ব্যাসের অর্ধেক। কার অর্ধেক? ব্যাসের অর্ধেক। মানে নামই শুনে বোঝা যাচ্ছে যেটা কোনো একটা কিছুর অর্ধেক। তো যদি এটা অর্ধেক হয় তাহলে পূর্ণ যে রেখাটা থাকবে ওটাকে কি বলা হয়? তাহলে দেখো এই যে এখন এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র দিয়ে যখন একটা সরলরেখা কি করবে, বৃত্তের এই যে পরিধির এই অংশ বা এই যে বৃত্তের এই অংশটাকে একদম কেন্দ্র দিয়ে যাবে, সর্বোচ্চ বড় ওইটা, বুঝতে পারছো? টাচ করতেছে কেন্দ্রগামী, মানে কেন্দ্র দিয়ে যাইতে হবে ওই রেখাটাকে। কেন্দ্র দিয়ে গিয়ে যদি বৃত্তের এই পাশ আর ওই পাশে টাচ করে তাহলে এটা হচ্ছে আমার কি হবে? ওইটা হবে আমার ব্যাস। ঠিক আছে? এখন এটা যদি ব্যাস হয় তাহলে এখন দেখো আমি কি বলছিলাম, কেন্দ্র দিয়ে যাইতে হবে। কেন্দ্রের বাইরে দিয়ে গেলে ওইটা কি হবে তাইলে? যদি এমন হয় যে কেন্দ্র দিয়ে যায় নাই, কেন্দ্র দিয়ে গেলে তো বুঝলাম যে এটা ব্যাস হইল, কিন্তু যদি কেন্দ্র দিয়ে না যায় সেই ক্ষেত্রে যদি কোনো একটা বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্তে টাচ করে কিন্তু সরল রেখাও, তাহলে ওইটাকে কি বলবে? ওইটাকে বলা হবে, দেখো জিনিসটা দেখতে এরকম হবে, একটা বিন্দু থেকে এইভাবে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে আলাদা করে একটু দেখাই। দেখো মনে করো এটা কেন্দ্র, এই একটা হচ্ছে তোমার এইটা যেটা হচ্ছে আমরা ব্যাস জানছি, তাই না? এটা কেন্দ্র, হ্যাঁ, ব্যাস জানছি। এটার অর্ধেক যদি হয়, এটা কি জানছি? ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। ঠিক আছে? এখন কেন্দ্র দিয়ে এই বাহুটা না গিয়ে বা এই যে রেখাটা আছে এটা না গিয়ে এটা মনে করো অন্য একটা বিন্দু দিয়ে গেছে, কিন্তু সরলরেখা আবার দুইটা বিন্দুকে টাচ করছে বৃত্তের দুই পাশের দুই প্রান্তের। এটাকে কি বলবো? এটাকে বলবো জ্যা। ঠিক আছে? এই জ্যা কি শুধু এরকমই হবে? না, তুমি যে কোনো জায়গায় আঁকো ওইটা জ্যা হবে, কিন্তু তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সবগুলাই তোমার জ্যা হিসেবে থাকবে, তবে সরলরেখা হইতে হবে আর বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্তে টাচ করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমার জ্যা হবে। তাহলে এখন মনে হইতে পারে যে আচ্ছা তাহলে ব্যাসার্ধ, সরি ব্যাস যেটা আছে সেটাও তো আমার কি হয়, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেছে, ওটা টাচ করছে অপোজিটে, তাহলে এটাকে কি আমরা জ্যা বলতে পারি? হ্যাঁ, আমাদের যেই ব্যাসটা আছে সেটা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা বলা হয়। বুঝতে পারছো? তার মানে এইটা হচ্ছে তোমার যে কোনো জায়গা দিয়ে যদি যায় সেটা তোমার জ্যা থাকবেই। এই বিন্দু দিয়ে যখন গেছে এটা সর্বোচ্চ, এর বড় আর এই বৃত্তে হয় না, তাহলে সেটাও কিন্তু তোমার কি একটা জ্যা হয়। তাহলে সকল বৃত্তের কি হয় বলতো? বৃত্তের কি ব্যাস ওই বৃত্তের বৃহত্তম কি? বৃহত্তম জ্যা। বুঝছো? তাহলে এটা মাথায় রাখবা, একটা বৃত্তের কেন্দ্র ব্যতীত যে কোনো জায়গা দিয়ে যদি বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাচ করে, স্পর্শ করে, সেইটা হবে জ্যা। আর যদি বৃত্তটার ওই জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে বৃত্তের সর্ববৃহত্তম জ্যা, যেটা কি ব্যাস, ব্যাস নামেও পরিচিত। ঠিক আছে? বুঝছি এতটুকু? আচ্ছা, এটা বুঝলাম। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমি এক একটা অংশ নিছি, তাই না?
দেখো মনে করো যে এখানে আমি একটা সার্কেল নিছি, এখানে আমি একটা বৃত্ত নিছি। এখন আমি মনে করো যে বৃত্তের এই অংশ আমি এরকম ভাবে জ্যাড টানি নাই, মানে বাহু এরকম হচ্ছে তোমার সরলরেখা টানি নাই, জাস্ট এতটুকু আলাদা করছি, পয়েন্ট করছি। তাহলে এইটা হচ্ছে আমার একটা চাপ, বুঝছো? আমরা মনে করো কি গরুর গাড়ির চাকা দেখছো কখনো? গরুর গাড়ির চাকা কিন্তু অনেক বড় হয়, বুঝতে পারছো? সেই গরুর গাড়ির চাকাগুলো কিভাবে বানায়? এত মোটা মোটা গাছ কই পায় বলো তো? এটা কিন্তু আসলে একটা গাছ কেটে এইভাবে বানায় এমনটা না, আমি ছোটবেলায় এটা মনে করতাম। কিন্তু ওই জিনিসটা কিভাবে বানায় জানো? এইভাবে আলাদা আলাদা ভাবে কি করে দেখো, এইভাবে আলাদা আলাদা ভাবে টুকরা টুকরা করে এইভাবে বানায়। বানানোর পরে ওইটাকে জোড়া লাগায় এই জায়গাগুলোতে, তখন কি এটা একটা সার্কেল হয়ে যায়। এখন আমি যদি একদম গাছটা সোজা করে কাটি, তাহলে কি এটা আমি যদি ভেবে ভেবে জোড়া লাগাই, এটা কি এটা কি তোমার সার্কেল হবে? হবে না, এটা একটা বহুভুজ হবে। কিন্তু আমি সার্কেল করতে গেলে আমার যে অংশগুলো আমি কাটবো জোড়া লাগানোর জন্য, এটা একটু একটু গোল গোল একটু চাপ করে রাখতে হবে, তাই না? এই যে একটু গোল গোল করে রাখতে হবে, তাই না? তাহলে এই জিনিসটা আমার যখন আমি এইখানে নিব, এই যে অংশটা নিচ্ছি আমি গোল করার জন্য একটু বাঁকা করে এইটা বের করতেছি, এইটা হচ্ছে আমার একটা চাপ, বুঝছো? এই অংশগুলো হচ্ছে আমার একটা চাপ। তাহলে এখানে এইটা হচ্ছে আমার একটা চাপ। এখন এইটা এখানে যখন আমি ভাগ করলাম, এটা এখানে যে কোনো জায়গা হইতে পারে, এটা এতটুকু আর এতটুকু হইতে পারে। দেখো এই চাপটা যেমন এটা একটা চাপ, এই যে উপরের অংশটা আছে এইটা, এইটাও কিন্তু আমার একটা চাপ। দেখো এটাও কিন্তু কি বৃত্তটাকে দুই ভাগে ভাগ করছে না, দুইটা অংশ বিন্দু পাইছি না আমি একটা, দুইটা। তাহলে কি এটাও একটা চাপ। এখন দেখো এই চাপটা একটু ছোট আর এটা হচ্ছে বড়। এখন কোনটাকে কি বলে? যখন আমার এটা একটু মনে রাখতে হবে, এটা একটু কনফিউজড হয়ে যায় অনেকে যে কোনটাকে, ছোট চাপটাকে কি বলে, বড় চাপটাকে কি বলে। এটা যদি চিন্তা করো যে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? চাঁদ। প্রাকৃতিক, কৃত্রিম তো আরো আছে, প্রাকৃতিক উপগ্রহ কি? চাঁদ। উপ এখন চাঁদের সাইজ কি পৃথিবীর চাইতে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে আমি এটাকে কি বলতেছি? ছোটটাকে উপগ্রহ। তার মানে আমার ছোট যেই চাপটা সেটাকে আমি কি বলবো? উপচাপ। ঠিক আছে, কি বলবো এটাকে? উপচাপ। আর যে বড় চাপটা থাকবে সেটা কি একটু বেশি বেশি না, অধিক, এটাকে বলবো অধিচাপ। ঠিক আছে, তার মানে আমার একটা বৃত্তের চাপ যখন তৈরি হয় তখন দুইটা চাপ তৈরি হয়। আমি বৃত্তটাকে যখনই আমি পয়েন্ট করে ভাঙবো বা চাপটা নিব, সেটা দুইটা চাপে হবে। আরো বানানো যায়, যেমন এটা আরো আরো অনেকগুলো হয়, তাই আমার এতগুলো দরকার নেই আপাতত। ঠিক আছে, ওইটা আমি দেখবো এটাকে আবার কি করা যায়। তো এটা হচ্ছে তোমার ছোট যেই চাপটা পাবো সেটাকে উপচাপ বলবো, বড় যেই চাপটা পাবো সেটাকে অধিচাপ বলবো। হুম, গেল। এখন মনে করো যে ওই যে গরুর গাড়ির চাকার কথা বললাম না, যে কি করে এরকম অংশ অংশ করে নিয়ে চাপ চাপ নিয়ে তারপর এটাকে হচ্ছে কি বলে, একসাথে করে একটা সার্কেল বানায়। এখন এই যে একসাথে জোড়া দিল, মাঝখানে কি করে বলতো? এরকম ভাবে শিক লাগায় না? সাইকেলের চাকায় শিক লাগায়, গরুর চাকায় হচ্ছে কাঠ দিয়ে এরকম বানায়। তাহলে এই যে দেখো আমার এই যে এক একটা চাপ আমি নিলাম, নিয়ে যখন আমি এই যে এরকম ভাবে কেন্দ্র বরাবর এরকম একটা শিক লাগাইলাম, মনে করো এই চাপের উপরে শিকটা লাগাইছি। দেখো এখন যদি আমাকে শুধু বলে যে এইটুকুর ক্ষেত্রফল বের করো, বা এইটুকু কি বলা হইতেছে, এটা কি দেখো তো, চাপের উপরে একটা কেন্দ্রকে কেন্দ্রে গিয়ে একটা একটা কি একটা ক্ষেত্রফল বের করার মতো অবস্থান হয়েছে না? হয়েছে, তাই না? তো এইটাকে আমরা বলবো, এই অংশটাকে বলবো হচ্ছে
বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এটাকে ক্ষেত্রফল নয় বৃত্তাংশ বলবো। ঠিক আছে, তবে এটা যদি ক্ষেত্রফল হয় এটার ক্ষেত্রফলও বের করা যায়। ঠিক আছে, সূত্র আছে, বুঝছি, এতটুকু বুঝছি। এখন এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে এখানে দেখি আমরা, মনে করো এটা আছে, এখন এটা মনে করো কেন্দ্র। এখন এই চাপের যখন হচ্ছে এই চাপটা তো আমি পাইছিলাম, এটাও তো একটা চাপ তাই না এই বৃত্তে, তার এই চাপটা যখন আমি কি করছি এইভাবে কেন্দ্র থেকে এইভাবে এইভাবে মিলাই দিছি, তখন এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে আমার। ঠিক আছে, এখন মনে করো যে আমি এই চাপটা নিলাম, এরকম একটা চাপ নিলাম, নিয়ে আমি কি করলাম, এইটা হচ্ছে এইভাবে এখানে মিলাই দিছে না, আমি মিলাইলাম না, আমার জাস্ট এইটা লাগবে, মনে করো একটা কোণ চাইতেছি, এই যে কেন্দ্রে, কেন্দ্রে হচ্ছে আমি একটা কোণ চাচ্ছি। এখন আমাকে বলো তো বৃত্তের কোণ কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। ঠিক আছে, একটা বৃত্তে কোণ হয় 360 ডিগ্রি। এখন মনে করো এই একটা কোণ পাইছি, এটা কি কেন্দ্রে, আবার মনে করো এই একই চাপের উপরে আরেকটা এরকম বৃত্তকে টাচ করে আসে দাঁড়াইছে, তাহলে এই একটা চাপের উপরে কি হয়েছে আমার, কেন্দ্রে গিয়ে দুইটা বাহু মিলিত হয়ে একটা কোণ উৎপন্ন করছে। আবার সেম ভাবে এইখানে এই চাপের উপর দাঁড়ায় এখানে হচ্ছে কেন্দ্র না টাচ করে বৃত্তকে টাচ করছে, বৃত্তের পরিধির একটা বিন্দু টাচ করছে, করে দেন হচ্ছে আমার দণ্ডায়মান হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা আমার কি একটা কি হচ্ছে কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণটাকে কি বলা হয় আর ওই কোণটাকে কি বলা হয় দেখো, এই যে কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করছে না এই চাপটা, এইটাকে বলা হইতেছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এটা কি বৃত্তের সাথে হয়েছে না, এটাকে বলা হইতেছে বৃত্তস্থ কোণ। ওকে, ক্লিয়ার বিষয়টা। আবার এই চাপে যখন আমি এরকম ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাব বা বৃত্তাংশ বলবো এটাকে, তখন হচ্ছে এটা বৃত্তাংশ হবে। বুঝতে পারছো? দেখো এখন বোর্ডটার দিকে একটু তাকাও, বোর্ডটার দিকে তাকাইলে দেখো অনেক কিছু ইনফরমেশন। মনে করো যে এতক্ষণ ভিডিও না দেখে শুধুমাত্র এই জায়গায় কেউ একজন আসছে, এসে কিন্তু ভেবা চাকা খেয়ে যাবে, এত কিছু এগুলো কি ওনার কাছে, তার কাছে জগা কিছুই মনে হবে। কিন্তু তুমি যেহেতু ভিডিওটা দেখে দেখে আসতেছো, তাহলে তুমি বুঝতে পারতেছো যে আসলে এখানে কত কিছু আছে ইনফরমেশন গুলো, তাই না? তাহলে এখানে আমার অনেক কিছু পাইছি, একটা বৃত্তকে আমরা ভেঙে চুরে দেখতেছি আসলে যে বৃত্তের মধ্যে কি কি থাকে, কোনো অংশ কিন্তু বাদ যায় নাই। তারপরে আমি প্রথমে দেখলাম কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, তারপরে দেখলাম জ্যা, তারপরে দেখলাম কি তোমার হচ্ছে চাপ, তারপরে দেখলাম বৃত্তাংশ, এবং তারপরে বৃত্তে যে কোণ উৎপন্ন হয় সেইটা, তাই না? তাহলে এইখানে বলো তো, তোমাকে যদি এখন আমি, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো বৃত্তাংশ কোনটা, তাহলে তুমি কিন্তু বুঝবা যে একটা চাপের উপরে যখন কেন্দ্রে কোণ উৎপন্ন করতেছে, ওই কোণটা কোণ ধরবো না আমি, তখন ওইটা ওই পুরাটা অংশ যেটা আছে আমার, এটা কি একটা বৃত্তের অংশ না? বৃত্তের অংশ কেটে নিচ্ছি, তাই না? ওই অংশটা যে কেটে নিচ্ছি ওই অংশটা হচ্ছে বৃত্তাংশ, বৃত্তের অংশ, হ্যাঁ, বা বৃত্তকলা। ঠিক আছে, আবার তোমাকে যদি আমি বলি যে বলো তো বৃত্তের সর্ববৃহৎ জ্যা কোনটা, তুমি কি চোখ বন্ধ করে উত্তর দিতে পারবে না যে সে বৃত্তের সর্ববৃহৎ জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস? যদি বলে কেন, কারণ এটা কেন্দ্র দিয়ে গেছে এবং বৃত্তের জ্যায়ের যেই শর্ত আছে, বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সরলরেখা অনুযায়ী টাচ করতে হবে, এবং ওইটা টাচ করছে। হ্যাঁ, কেন্দ্রগামী হওয়াতে ওইটা সবচেয়ে বড় বাহু হয়েছে, বড় রেখা হয়েছে যেটা টাচ করতে পারে বৃত্তকে। তাহলে এই জন্য এটা হচ্ছে বৃত্তের কি বৃহত্তম জ্যা। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো উপচাপ কোনটাকে বলা হয়, ছোটটাকে নাকি বড়টাকে চাপের, তাহলে তুমি বলতে পারবা না? কি শিখাইছি না যে
আমাদের উপগ্রহ কোনটা? চাঁদ। এই শুধুমাত্র একটাই মনে রাখো, আমাদের উপগ্রহ কি? চাঁদ। তাহলে মানে ছোটটা, ছোট চাপ মানে কি? উপচাপ। বুঝতে পারছি? তাহলে এই বোর্ডে এখন যা যা আছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার ধারণা, আমার বিশ্বাস, তুমি যদি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে সব কিছু শুনে থাকো, দেখে থাকো কোনটা কেমন দেখতে, কোনটাকে কি বলা হইতেছে, আমার বিশ্বাস তুমি চোখ বন্ধ করে এখান থেকে যে কোনো প্রশ্ন করা হোক, যে কোনো কিছু দেওয়া হোক, তুমি এটা পারবা। ঠিক আছে? এবং এটা কিন্তু তুমি ট্রাই করে দেখতে পারো। এতক্ষণও যদি মনোযোগ দিয়ে না দেখে থাকো, দেখো অনেক কিছু চলে আসে, আবার একটু ভিডিওটা রিভাইন্ড করে দেখো, আশা করি তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে একটা উপপাদ্য দিছে, আমরা দেখলাম উপপাদ্যটা কি? জ্যামিতির হচ্ছে যে শর্তগুলো থাকে, মনে করো ওইগুলোই ঘুরায় পেঁচায় তোমাকে প্রমাণ করতে হবে। মনে করো আমি কি বললাম যে বৃত্তের সর্ববৃহৎ জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, এখন তোমাকে বলে এটা প্রমাণ করো। হ্যাঁ, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, তখন তোমাকে ব্যাসার্ধ আনতে হবে, যে ব্যাসার্ধ এখানে গেছে, ওইখানে গেছে, কেন্দ্রে গেছে, কেন্দ্র দিয়ে গেছে, তারপর বৃত্তের দুইটা বিন্দু নিতে হবে যে টাচ করছে, করার পরে অন্য একটা আবার জ্যা আঁকতে হবে, তুলনা করে দেখাইতে হবে যে ওইটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। প্রথমে ওই একটা জ্যা নিতে হবে, জ্যা নিয়ে দেখাইতে হবে যে এটা একটা জ্যা, জ্যার শর্ত এটা 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 হলে এটা জ্যা হয়। তারপরে তোমাকে বৃত্তের কেন্দ্রগামী একটা জ্যা নিতে হবে, ব্যাস নিতে হবে, নিয়ে বলতে হবে যে এটা এটা সেম ভাবে জ্যার মতো টাচ করছে, করার পরে এটা কি হয়েছে, এটা একটা ব্যাস পাইছি, এখন ব্যাসের অর্ধেক অর্ধেক পাইছি। আবার তোমাকে তখন প্রমাণ করে নিতে হবে যে ওইটা কি একটা জ্যা। যখন তুমি এটা প্রমাণ করবা, তখন তোমাকে আবার এটা বের করতে হবে যে হ্যাঁ এটা তো জ্যা হয়েছে শর্ত মেনে, এখন এটা আমি যদি বলি এটা একটা ব্যাসও, তখন তুমি এটা বলতে পারবা যে এটা হচ্ছে বড়, আগে যে জ্যাটা আঁকছে ওটার চেয়ে একটু বড়, সবচেয়ে বড়। এইভাবে তোমাকে ঘুরে পেঁচে এটা প্রমাণ করতে হয়। তোমার জ্যামিতির যে উপপাদ্যগুলো সেগুলো প্রমাণগুলো এইভাবেই হয়। বুঝতে পারছো? যেমন এখানে দেখো কি বলছে, আমি তোমাকে একটু উদাহরণ দেখাই। দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা মানে ব্যাস হবে না, তার মানে বৃত্তের অন্য কোনো জায়গা দিয়ে যাবে, ওই জ্যাটা নিতে বলছে। তার মানে বৃত্তের কেন্দ্র, একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে এমন একটা জ্যা নিতে হবে, আর একটা হচ্ছে বৃত্তের ভিন্ন কোনো জ্যা, কেন্দ্র ব্যতীত ভিন্ন কোনো জ্যা। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যবিন্দু আচ্ছা এখানে ব্যাস নিতে হবে না, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা নিলাম, নিয়ে মধ্যবিন্দু সংযোগের উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব এটা দেখাইতে হবে। ঠিক আছে? এটা চিত্রটা কেমন দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। দেখো, এটা চিত্রটা হচ্ছে, মনে করো যে ব্যাস ভিন্ন একটা জ্যা নিলাম, এইটা কেন্দ্র হচ্ছে, এটা বলছে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু সংযোগ। দেখো, ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু হইল এর সংযোজক রেখা কার সাথে? কেন্দ্রের সাথে। রেখার উপর রেখাংশ কি? ওই জ্যায়ের উপর লম্ব। আমাকে প্রমাণ করতে হবে যে এটা 90 ডিগ্রি বা এটার উপরে লম্ব। বুঝতে পারছো? এই রেখাটা, এতটুকুই প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, নাম দিয়ে তুমি তোমার মতো প্রমাণ করতে পারবা। তবে এখানে তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই, পরের প্রশ্নটা দেখো। কোন বৃত্তের এ বি ও এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, এটা আলাদা। আচ্ছা, এখানে দেখো, এটা আমি কি আঁকলাম না? এখানেই দেখাই। দেখো, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন মনে করো যে ব্যাস ভিন্ন একটা জ্যা নিলাম আমি, এইটা। ঠিক আছে? এখন সংযোজক রেখা, কেন্দ্র আর এর সংযোজক রেখা হচ্ছে এটা, এটা মধ্যবিন্দু। আর এটা হচ্ছে আমার কি, এখন পাইলাম আমি। এখন আমাকে প্রমাণের সুবিধার্থে আমি কি করব, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের সুবিধার্থে আমি এখানে হচ্ছে এই অঙ্কন করে নেব। কেন্দ্র ধরো ও দিলাম, এখানে মনে করো এ বি রেখা দিলাম, মধ্যবিন্দু এম দিলাম। ঠিক আছে? এখন দেখো, তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ কি করতে হবে এটা আগে লিখে নিবা। প্রমাণ করতে হবে কি, ও এম লম্ব কি এ বি, তাই তো? ও এম
লম্বর হচ্ছে তোমার এটা এ বি, এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এখানে চিত্রটা একটু খেয়াল করো। চিত্রে ওনারা না বলতেও আমরা একটা জিনিস পেয়ে গেছি, কি বলতো? আমি অঙ্কন করে নিছি কি এক্সট্রা, ও এ আর ও এম, ও এ আর ও বি, তাই না? দেখো, কেন্দ্র থেকে বৃত্তে টাচ করছে, এটা কি? ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। পাইছি। এখন আমাকে জাস্ট এই যেটা যে লম্ব, এটা বাদ দিয়ে বাকি সবকিছু প্রমাণ করতে হবে, সমান দেখাইতে হবে, বা প্রমাণের ব্যবহার সুবিধাটা আমি ব্যবহার করতে পারবো। আবার দেখো সেম ভাবে এটা এ বি রেখার যদি মধ্যবিন্দু এম হয়, তাহলে এ এম আর বি এম কি সমান, তাই না? সমান। আচ্ছা, এখন তাহলে আমি একটু প্রমাণ করি কি, এখানে আমি দুইটা ত্রিভুজ পাইছি, একটা ও এ এম আর একটা ও বি এম, তাই না? তাহলে দেখো আমি এইভাবে সুন্দর করে লিখবা একটু তোমরা, ঠিক আছে? ধাপ এক, এক ত্রিভুজ নাও, ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ। এখন এই ত্রিভুজে আমার ত্রিভুজটা সর্বসম হইতে হবে। কিভাবে? আমাদের কিছু অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে মনে করো যে একটা ত্রিভুজের বাহু কোণ বাহু, তিনটা বাহু বা বাহু বাহু কোণ এরকম যদি মিলে যায়, তাহলে ওইটা হচ্ছে কি হয়, সর্বসম হয়। মনে করো যে একটা ত্রিভুজের দুইটা বাহু মিলে গেছে, আর একটা কোণও মিলে গেছে আর একটা ত্রিভুজের সাথে, একই রকম দেখতে, একই রকম মাপ, তাহলে তোমার কি হবে, 3 নাম্বার যে কোণটা আছে বা বাহুটা আছে সেটাও কিন্তু মিলে যাবে, তাই না? তুমি এমনি ইমাজিন করো, মিলে যাবে। তো এটাও শর্ত একটা, এটা তুমি ব্যবহার করতে পারবা। তো সেম ভাবে আমাদের এখানে এইটা দেখাইতে পারি। দেখো তাহলে এখানে কি কি আছে, কি কি পাইছি, এই দুইটা ত্রিভুজে কি কি মিলে যায়, এ এম আর বি এম কি পাইছি সমান সমান, তাহলে লিখে ফেলি, এ এম সমান বি এম, লিখলাম। এরপরে কি পাইছি, ও এ সমান সমান বি এ, সরি ও বি। কেন? দুইটা কি ব্যাসার্ধ, তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা যেটা ব্যাসার্ধ, আর এটা দিয়ে দেবো কি সংযোগ রেখা বা মধ্যবিন্দুটা বলে দিছে প্রশ্নে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ত্রিভুজের সর্বসম হওয়ার আরেকটা শর্ত হচ্ছে কি, বাহু, তিনটা বাহু সমান হইতে হবে। দেখো তাহলে এই দুইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয়, তাহলে এটা সমান না হয়ে কই যাবে, যাইতে পারবে না। কিন্তু এখানে একটা সমস্যা, একটা আছে, মজার বিষয় আছে। দেখো ও এমটা, ও এমটা দুইটার ক্ষেত্রেই খাটে, ও এ এম এটারও বাহু, ও বি এম এটারও বাহু। আলু চিনো? আলু, গোলালু। গোলালু কি হয় জানো? সব তরকারিতে দেয়। দেখবা যে তুমি বাসায় রান্না করছে তরকারি, ওইটার মধ্যে কোনো না কোনো কিছুর মধ্যে তোমার আলু থাকেই। মানে আলু মাংসর মধ্যেও যায়, মাছের মধ্যেও যায়, আলু ভাজিও হয় আলাদা, ডালের মধ্যেও দেয় অনেকে। তার মানে তোমার আলুটা হচ্ছে সার্বজনীন, এটা হচ্ছে গোল আলু, মানে সব কিছুর মধ্যেই যায়। তো ওই রকমই এইখানে এই ও এমটা হচ্ছে গোল আলু, মানে সাধারণ বাহু। এই গোল আলু হচ্ছে কি ও এম, ও এমটা এ বি এম এর মধ্যেও আছে, এ এ ও বি এম এর মধ্যেও আছে, ঠিক আছে? তার মানে ওই ও এমটা দুইটার মধ্যেই আছে। তাহলে আমি ও এম সমান ও এম লিখতে পারি। যদি আমি দুইটা আলাদা আলাদা লিখি তাহলে ও এম আলাদা হয়ে যাবে। তাহলে এটাকে আমি এটা ও এম সমান ও এমও লিখতে পারি। বুঝছো? ঠিক আছে? তাহলে আমার তিনটা শর্ত যখন মেনে গেছে একটা ত্রিভুজের, তখন আমার কি হবে জানো? ত্রিভুজ কি হবে জানো? ত্রিভুজ ও এ এম, সর্বসম চিহ্ন হচ্ছে এটা, সমান সমান দিয়ে উপরে একটা ঢেউ এরকম, ও বি এম যেটা হচ্ছে সর্বসম। বুঝছো? ত্রিভুজ দেখাইছি সমান। আমি ত্রিভুজ কেন দেখাইতেছি সমান? কারণ তাহলে আমি দেখাইতে পারবো যে এটা লম্ব হিসেবে আছে, লম্ব হিসেবে আছে, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। এখন লম্ব হিসেবে দেখাইতে হইলে আমাকে কি করতে হবে জানো? একটা কোণ মিলাইতে হবে। কিভাবে বলতো? যদি আমার একটা ত্রিভুজ সমকোণী হয়, তাহলে কি ওইটা লম্ব হয়ে যায় না? সমকোণীর একটা কোণের মান কত? 90 ডিগ্রি।
তো যদি যে কোনো একটা কোণ আমার 90 ডিগ্রি হয়ে যায়, বাই এনি চান্স আমি কোনোভাবে প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমার কি হবে, আমার ওই ত্রিভুজের আমার কি বলতে পারবো যে ওইটা লম্ব হিসেবে আছে, এটা লম্বের কোণের মানও কি 90 ডিগ্রি হয়। তো আমি যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো, তাহলে কিন্তু আমি এটা বলে ফেলতে পারবো যে এইটা বলছে, তাই না? দেখো তাহলে এখানে এখানে কি হয়েছে আমার, তাহলে এটা যদি সর্বসম হয় তখন আমার কি হবে জানো, কোণও মিলে যাবে। কোন কোণ মিলে যাবে? ও এম, দেখো আমার কি লাগবে কোন কোণ, এইটা, তাই না? এটাই তো প্রমাণ করতে হবে, লম্ব বানাইতে হবে, তাহলে আমি ওইটাই নেই। ও এম এ সমান সমান কোণ ও এম বি, মিলে গেল, ভালো কথা। এখন আমি হচ্ছে ধাপ 2-এ যাব। ধাপ, এটা তোমার ইচ্ছা মতো দিতে পারো, তুমি এখানে এটুকু অংশ শেষ করছো, এই ধাপ শেষ, এরকম ভাবে তোমার ইচ্ছা মতো দাও, কোনো সমস্যা নেই। এখন দেখো এই দুইটা কোণ হচ্ছে কি বলা যায়, যেহেতু এটার মধ্যে কি আছে, একটা গোলালু আছে, সাধারণ বাহু আছে, এটাকে বলা যায় কি জানো, রৈখিক যুগল কোণ। মানে যুগল মানে কি, কাপল, মানে হচ্ছে জোড়া। তাহলে তোমার রৈখিক যুগল, এই যে এই একটা রেখারই দুইটা কোণ, তাহলে কি রৈখিক যুগল কোণ হইতেছে, তাহলে এর পরিমাণ কি সমান হবে, এটা আমি বলতে পারি। তাহলে দেখো এটা কি হইতেছে আমার, যেহেতু কোণদ্বয় কি আমি লিখে দিব, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, সেহেতু এর পরিমাণ কি হবে, সমান। সুতরাং আমি কি লিখতে পারি, অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান সমান এক সমকোণ। বুঝতে পারছো? কারণ এটা লম্বভাবে আছে, ও এমটা লম্বভাবে আছে, এটাই তো প্রমাণ করতে হবে। তাহলে সমকোণ, তাই না? রৈখিক যুগল কোণ যেহেতু একটা রেখার দুই পাশে আছে, তার মানে ওইটা, তখন আমি কি লিখতে পারবো, তখন আমি লিখতে পারবো যে আমার অতএব ও এম লম্ব এ বি, এটাই তো প্রমাণ করা লাগবে। পাইছি? দেখো একটা শুধুমাত্র ত্রিভুজের সর্বসমতা দিয়ে আমি কিন্তু এটা প্রমাণ করে ফেলতে পারছি। এবং তুমি জানো যে জ্যামিতি শুরুই হয় হচ্ছে তোমার কি বদ্ধ রেখা দিয়ে, যেটা শুরু হয় সেটা হচ্ছে ত্রিভুজ, এবং এই ত্রিভুজ দিয়েই কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারছো? রেখা, কোণ এগুলো যদি জানা থাকে, ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে একটু নলেজ থাকে, তাহলে দেখবে যে সব তোমার কমপ্লিট হয়ে গেছে, বাকি সব তুমি প্রমাণ করতে পারবা। বুঝতে পারছো? এখন এইটারই যদি তোমাকে অন্য একটা ভার্সন দিয়ে দেয়, যদি বলে যে এরকম বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হইল, তখন তোমাকে বলে দিল যে প্রমাণ করো যে এই জ্যাটা হচ্ছে কি করে, ও এম মানে কেন্দ্র থেকে যে বাহুটা আসে সংযোজক রেখা, ওইটা এই জ্যাকে সমদ্বিখণ্ডক করে। তার মানে তোমাকে প্রমাণ করতে হবে যে এ এম আর বি এম সমান, এটা প্রমাণ করতে হবে। তখন তোমাকে কি করতে হবে জানো, এই যে আমরা এই যে এ এম আর বি এম এর কথা লিখছি না, এটা বাদ দিয়ে বাকি আল্লাহ দুনিয়ায় যা আছে এখানে যা লিখছি সব লিখবা, খালি ওইটাই লিখবা না, না লিখে লাস্টে লিখে দিবা প্রমাণিত। তার মানে এগুলো এগুলো হয়েছে, এটা মিলে গেছে, তার মানে ওইটাও মিলে যাবে, তার মানে ওইটা এরকম। বুঝতে পারছো? তোমার জ্যামিতির যে প্রমাণগুলো, এটা উপপাদ্যগুলো এটা এরকমই হয়। মুখস্থ করলে আসলে তোমাকে যদি পরীক্ষার হলে কি করে এবিসিডির জায়গায় PQRS দিয়ে দেয়, তাহলে তুমি উল্টে যাওয়া। বুঝতে পারছো? এরকম অনেক ঘটনা হয় যে একটু সংখ্যাগুলা বা হচ্ছে তোমার চিহ্নগুলো চেঞ্জ করে দেয়, আর পারে না, কারণ মুখস্থ করছে, জানে না কোথায় কি লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার একটু বুঝে পড়া ভালো। বুঝতে পারছো? সময় নিয়ে একটু বুঝে পড়ো, এটা তোমার অনেক হেল্প করবে সব জায়গায়। এই টেকনিকগুলো কাজে লাগায় তুমি MCQ CQ সব সময় সবকিছু আনসার করতে পারবা। আচ্ছা, এখন দেখো কি বলছে, কোনো বৃত্তের AB ও AC যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন
করে। প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এ সি। দেখো কি বলছে, এটা চিত্রটা কেমন হবে দেখো, এটা তোমরা করবা। দেখো বলছে কি একটা বৃত্ত, অবশ্যই একটা বৃত্ত থাকবে, হইলো বৃত্ত, বৃত্তের এ বি ও এসি দুইটি যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। এ বি আর এসি হচ্ছে যা, তাহলে দেখো এ বি মনে করো আর এসি দিলাম, দুটা যা, যেহেতু বিন্দু একটা দিছে এ বি আর এটা মনে করো যে সি, ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, তার মানে এটা যদি কেন্দ্র হয় এই কোণ আর এই কোণ সমান, এটাই বুঝাইছে, বুঝছো? দেখো এ বি এসি দুটি যা, দেখো যে দুইটাতে যেহেতু এ একটা কমন বিন্দু আছে, তার মানে এ থেকেই আসতেছে দুইটা যা, এ বি যে একটা এসি যে একটা, এ বিন্দু ব্যাসার্ধের, এই যে এ বিন্দুটা সেটা হচ্ছে ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকেই যাবে অবশ্য, সমান কোণ উৎপন্ন করে, মানে এটা সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে এ বি সমান এসি। প্রমাণ করতে হবে কি এইটা সমান এইটা, প্রমাণ করতে হবে এই এ বি আর এসি সমান। দেখো সেম, আমি তোমাদের যেটা বলতেছিলাম যে সমাধিখণ্ডক করে, এটা তো কিন্তু সেম জিনিসটাই আসছে প্রায়। দেখো এখন যদি আমি এখানে কি করি, এরকম করে এটা অঙ্কন করে নেই, তাহলে দেখো তখন এটাও কি একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে এটা সমান পাবো, এটা কোণ সমান সমান বলে দিছে, এটা সাধারণ বাহু বলে দিছে, তাহলে তখন কি হবে বলতো, ত্রিভুজটা যদি আমি বলি যে দুইটা বাহু মিলে গেছে, তিনটা বাহুই মিলে গেছে, একটা কোণও মিলে গেছে সমান সমান, তাহলে কি ত্রিভুজটা সর্বসম, যদি সর্বসম হয় তার মানে কি ত্রিভুজের অপর যে বাহুটা থাকতেছে ওটাও সমান। এটা খুব আহামরি অনেক কিছু না, এটা কিন্তু তুমি জানতেছই, ওই ত্রিভুজের ওই সর্বসমতার সূত্রটা দিয়েই, সর্বসমতার নিয়মগুলো দিয়েই তুমি এটা কমপ্লিট করে ফেলতে পারবা। জাস্ট দেখো, জাস্ট শর্ত অনুযায়ী তুমি চিত্রটা আঁকতে পারলে দেখো সবকিছু এখানে দেওয়াই আছে। বুঝতে পারছো জিনিসটা? দেখো বুঝতে পারছো, এটা তোমরা কিন্তু নিজেরাই করতে পারবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, করবা। দেখো ও বৃত্তের কেন্দ্র এবং জ্যা এ বি সমান জ্যা এসি। দেখো এখানে কি করছে, এই যে এই জিনিসটা তোমাকে, তুমি একটু দেখো, দেখো এখানে কি বলছিল যে এ বিন্দু ব্যাসার্ধের সাথে সমান উৎপন্ন করে এ বি সমান এসি হবে, মানে জ্যা দুইটা সমান হবে, এটা প্রমাণ করতে হবে। এখানে কি বলছে দেখো, এখানে বলে দিছে জ্যা দুইটা সমান আছে, তোমাকে জ্যা দুইটা সমানই দিয়ে দিছে, প্রমাণ করতে হবে যে কোন এ ও বি এ ও আর সি এ ও সমান, মানে ওই যে ওই আগেরটাতে কি বলছিল, সমদ্বিখণ্ডক করে এ বিন্দুগামী যে কি বলে ব্যাসার্ধটা আছে ও থেকে, ওইটা কি করে সমদ্বিখণ্ডক করে, কোনটা যে সমদ্বিখণ্ডক করে এটা বলে দিছিল, এখন এইটা জাস্ট কি করছে উল্টা করে দিছে, সমান সমান জ্যা বলে দিছে, জাস্ট তোমাকে এইটা প্রমাণ করতে হবে। সেম চিত্র তোমার, এটা সেম চিত্র হবে, চিত্রটা সেম হবে, শুধুমাত্র কি চেঞ্জ হবে জানো, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে তোমার মানে প্রমাণ করতে হবে, ধরো এটা এ হইলে এটা ও হইলে এটা হয় বি এটা সি, যে কোনো একটা হইলেই হইলো, তোমাকে জাস্ট এখন প্রমাণ করতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান। আমাকে বলো তো, প্রমাণ করতে পারবো না? এর আগে আমরা দেখলাম না রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণের সমান হইতেছে সমদ্বিখণ্ডক, তার মানে হইতেছে, বুঝছো জিনিসটা? এটাও কিন্তু তোমরা প্রমাণ করতে পারবা, কঠিন কিছু না কিন্তু, বুঝছো? কিন্তু এমন না যে এখন আমি বলতেছি তোমরা বুঝতেছো যে হ্যাঁ এটা তো পারবো, এমনটা করা যাবে না। খাতা কলমটা নিয়ে বসো, নিজে নিজে ট্রাই করো, কারণ তুমি করতে গেলে তুমি আটকাবা যে আচ্ছা এটা যেন কি ছিল, এটা থেকে এটা কিভাবে আসলো, এটা কিভাবে লিখবো, এই জিনিসগুলো প্রশ্নগুলো তখন আসবে যখন তুমি আসলে নিজে নিজে ট্রাই করতে যাবা, তখনই তোমার কাছে প্রশ্ন আসবে, আর তোমার কাছে প্রশ্ন আসা মানেই তুমি শিখতে চাইতেছো, বুঝতে পারছো? তাহলে এটা নিজে নিজে ট্রাই করো, এটা শুধুমাত্র আমি বললাম আর যে মনে করতেছো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে দেখবো নি, হবে না। এখন দেখো কি বলছে, বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখো এখানে কি বলছে, বৃত্তের সকল সমান জ্যা, দেখো প্রথমে যে আমরা করলাম বৃত্তটা নিছিলাম, মনে করো যে বৃত্তটা নিছিলাম, এটা নিছিলাম কেন্দ্র থেকে এটা লম্ব করছি এরকম, তাই না? এখন মনে করো যে এই সেম সাইজের বৃত্ত এই জ্যাটা আমি এখানে আঁকলাম,
কি বলছে, সকল সমান জ্যা আঁকলাম। তাহলে দেখো তো এই কেন্দ্র থেকে এটার দূরত্ব কি সেমই হবে না? লজিক্যালি নর্মালি চিন্তা করো, সেমই হবে। আমাকে জাস্ট এটাই প্রমাণ করতে হবে যে এটা সমান। বুঝছো বিষয়টা? জাস্ট এটাই প্রমাণ করতে হবে। এখন এটার জন্য আমার যা যা আঁকতে হবে আমি আঁকবো, সমস্যা নেই। তাহলে এখানে এটার চিত্রটা কি হবে দেখো, মনে করো যে এটা বৃত্তটা আছে, এটা একটা যা আছে আমার, আর যেটা দেখছিলাম এটা একটা যা আছে, যেটা সমান সমান। এই যা আর এই যে সমান। এখন এটা যদি কেন্দ্র হয়, এটা মাঝ বরাবর আসলে কি এটা সমান সমান হয় না? তাহলে এটা যদি সমান সমান এটা হয়, তাহলে এটা যখন এখানে যাবে এটাও সমান সমান হবে। তার মানে এটা 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 সেগুলো সমান, তাই না? তাহলে আমার কি দুইটা ত্রিভুজ নেওয়ার দরকার আছে? চালিয়ে নিতে পারো। আনালে আমি কাজ করবো যে দেখো এই বাহু আর এই বাহু সমান, এটা যে এটাও সমান পাইছি, এটা সমান প্রমাণ করতে হবে, তাই তো? তো দেখো সমদূরবর্তী যে দূরত্ব সমান, এটাই প্রমাণ করতে হবে। এটা পরে লিখি। তাহলে দেখো এটা বাদে বাকি কি কি আছে? এই বাহু এ বাহু সমান পাইছি, এ বাহু এ বাহু সমান পাইছি, এই কোণ সমান। কোথা থেকে পাইছি? উপপাদ্য আগেরটা থেকে। তুমি এটা লিখে দিতে পারো যে আমরা জানি যে এরকম রৈখিক যুগল কোণ হইলে কি হয়, সমান হয়ে যায় বা লম্ব হয়। তুমি ওই লম্বর যেই উপপাদ্যটা, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যেই উপপাদ্যটা লিখবা বা প্রমাণ করতেছো, ওইটা প্রমাণের ক্ষেত্রে তুমি অন্য উপপাদ্যগুলোও ব্যবহার করতে পারবা। যেমন এই যে সমান সমান দূরত্ব, সমদূরবর্তী, বা যে জ্যা এর উপরে যে ওই লম্ব, এটা তুমি ওইখানে এখানে ব্যবহার করতে পারবা। এটা একটা সুবিধা, বুঝতে পারছো? তো তোমার যখন যেটা লাগবে তুমি নিয়ে আসবা। তো এটা আমি দেখাইতে পারি যে এটা লম্ব হিসাবে আছে। হইলো এখান থেকে হচ্ছে এইখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজের জন্য আঁকে নিলাম। তাহলে এখানে দেখো এই বাহু আর এই বাহু কি সমান? কেন? এই দুটা ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু একটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজটা কি সর্বসম হয়? তখন কি হবে বলতো? এই দূরত্ব আর এই দূরত্ব বা এই দুইটা বাহু সমান হয়ে যাবে। বুঝতে পারছো? তখন কি হবে আমার আমার এই ত্রিভুজের জন্য তখন এই শর্তটা মানবে, আর তখন বলা যাবে যে কেন্দ্র থেকে যে গেছে এটা হচ্ছে সমদূরবর্তী, সমান সমান দূরত্ব অতিক্রম করছে, মানে বাহু দুইটা সমান। বুঝতে পারছো? তুমি কিন্তু এটা এভাবে প্রমাণ করতে পারবা। জাস্ট তোমাকে প্রথমে একটু সমস্যা হবে কি, চিত্রটা কেমন হবে এটা বের করা। তুমি যত প্র্যাকটিস করবা, যত ম্যাথগুলো দেখবা, তখন তুমি ভালোভাবে বুঝতে পারবা যে এটার জন্য এই চিত্রটা ব্যবহার করা হইতেছে। তুমি একদম এখন দেখতেছো ভিডিও ক্লাসগুলো দেখতেছো, তাও শুয়ে শুয়ে বা বসে বসেই দেখতেছো, কিন্তু তুমি নিজে ট্রাই করতেছো না, তাহলে কিন্তু তোমার এটা মনে থাকবে না পরীক্ষার হলে। বুঝতে পারছো? তো নিজে নিজে করো, দেখবে যে এইগুলোই আসে, এগুলোর মধ্যেই অঙ্কগুলো আসে, উপপাদ্যগুলো এগুলোই চলে আসে, এর বাইরে কোনো কিছু আসে না। এখানে যা যা আছে এগুলোই। বুঝতে পারছো? তোমার বইয়ের বাইরে একটা প্রশ্নও আসবে না, এটার গ্যারান্টি আমি বলতে পারতেছি। কারণ অনেকে শুনি যে পরীক্ষার হল থেকে বের হয়ে বলে যে এই হয়েছে, বাইরে বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে, কমন আসে নাই। কিন্তু তুমি চিন্তাও করতে পারবে না যে ওই জিনিসটা ওই বইয়ের মধ্যে আছে, হয়তো এমন কোনো একটা যেটা তুমি ভাবো না যেটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা চলে আসছে পরীক্ষায়। বুঝতে পারছো? তো এটা তুমি করবা। এখন দেখো পরে কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে সকল যা পরস্পর সমান। আগেরটাই এটা হচ্ছে সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর সকল সমদূরবর্তী সকল যা কি হবে, সমান। বুঝতে পারছো? ঘুরে পেঁচে একই জিনিস প্রমাণ করতে হয়। এখন দেখো প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এই যে যেটা বলতেছিলাম সেটা কি অলরেডি চলে আসছে, এটা কি আর বলার দরকার আছে? দরকার আছে? এটা কিন্তু তুমি নিজেই পারবা। এখন তুমি যে শুধুমাত্র বাংলায় লিখে দিয়ে আসো তাহলেও হবে। বুঝতে পারছো? তারপর কি বলছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আর এস দুটি সমান যা। এটা হচ্ছে তোমার একটা সৃজনশীল আসছে, উপাদ্য না। দেখো বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ আর এস দুটি সমান যা, এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। বুঝতে পারতেছো কোনটা এটা হবে? ওই যে মধ্যবিন্দু বিন্দু সমান দূরবর্তী, এটাই প্রমাণ করতে বলবে সম্ভবত। প্রশ্ন যেহেতু এখনো পড়ি নাই, দেখো তাহলে এটা হচ্ছে এ, মনে করো পি কিউ, এটা হচ্ছে মনে করো আর এস। এটা হচ্ছে পি কিউ, এটা মনে করো
আর এস যথাক্রমে বলছে, তার মানে পিকিউ এর মধ্যবিন্দু এম আর আর এস এর মধ্যবিন্দু এন। হইল, প্রশ্ন এতটুকু দিচ্ছে, এতটুকু রাখলাম। এখন দেখো বলছে কি 314 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু তোমার সূত্র জানতে হবে, সূত্রগুলো আমরা দেখব। এখানে যেহেতু দিয়ে দিছে, দেখি আমরা। তোমার ব্যাসার্ধ, তাই না? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বুঝছো? আর মানে কি ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পাইয়ের মান হচ্ছে 3.16 থাকে, অথবা 3.14 দিলেই হয়। তোমাদের বইয়ে শুধুমাত্র 3.14ই দেওয়া আছে, তুমি 1416 দিলেও সমস্যা নেই। তাহলে 314 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে কি হইতেছে বলতো? পাই আর স্কোয়ার সমান সমান 314, তাই তো? ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সমান, মান লাগবে কিসের? আর এর, তাই না? রাখো, তাহলে 314 ভাগ 3.14 মান বসাও। এটাকে যদি তুমি রুট করো, তাহলে মানটা ভাগ করে রুট করো, তাহলে মান চলে আসবে। ব্যাসার্ধ বলছে না, ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, এখন কি বলছে দেখো 2 নম্বর প্রশ্ন, খ নম্বরে এখানে বলছে কি করতে? প্রমাণ করো যে ও এম সমান ও এন। কি বুঝছো? এটা ও কেন্দ্র, ও এম সমান ও এন, একটু আগেই আমরা দেখলাম। এটা যে সমান, এটা প্রমাণ করতে হবে। এক্সট্রা কি লাগাইতে হবে মনে আছে? এই যে ত্রিভুজটা নিতে হবে, নিয়ে সর্বসম বানায় তারপর প্রমাণ করতে হবে। পারবা না এটা? পারবা। এখন দেখো বলছে পিকিউ এবং আর এস জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করা যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে। এখানে এটা হচ্ছে খ নম্বর। এখানে গ নাম্বার দেখো, এখানে একটু ট্রিক্স খাটাইছে। দেখো, এটা মনে করো যে বৃত্তটা আছে, কি বলছে? পি কিউ আর এস জ্যাদ্বয় বৃত্তের অভ্যন্তরে মানে ভিতরেই পরস্পরকে ছেদ করলে প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান হবে। জাস্ট এখানে কি করছে দেখো, এই দুটা আলাদা আলাদা জায়গায় আছে না জ্যা দুইটা, এখানে মনে করো যে জ্যা এই সমান সমান জ্যাটা তোমার এইরকম ভাবে হয়েছে, মানে একটা আরেকটার সাথে ছেদ করছে, বৃত্তের ভিতরে আছে, একটা আরেকটাকে ছেদ করছে। ছেদ করলে কি হয়েছে? একটার অংশদ্বয় আর একটার সাথে মিলে যাচ্ছে। তাহলে দেখো, যদি ছেদ করে তাহলে দেখো আমরা তখন প্রমাণ করতে হবে এইটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান। এটা প্রমাণ করলেই হয়ে যাবে। এখন দেখো তো এটা কিভাবে প্রমাণ করবা। এখানে কেন্দ্র তো এখানে মনে করো ও কেন্দ্র আছে, কিন্তু ছেদ করছে আবার মনে করো এখানে, মনে করো ডি, এটা মনে করো পি, এটা কিউ, এটা আর, এটা এস, তাই না? এখন দেখো কোনো চতুর্ভুজ ত্রিভুজ আঁকানো যায় কিনা, বুঝলা? তাহলে কিন্তু তোমার এটা তুমি করতে পারবা। বুঝতে পারছো? এখানে যদি তুমি এই যে এখানে যদি তুমি কি করো, কিভাবে, এই যে এইখানে যদি একটা ত্রিভুজ নাও, এখানে যে এই ওডি যোগ করো, এখানে একটা ত্রিভুজ নিতেছো, তখন কি হইতেছে? এটা ব্যাস সমান, তাই না? তাহলে সেম ভাবে তখন কি হবে? এই কোণ সমান হবে পাবা। এটা হচ্ছে সাধারণ বাহু হবে। তাহলে তখন কি হবে? এই কোণ সমান, তখন এই বাহু সমান তুমি প্রমাণ করতে পারবা। বুঝছো জিনিসটা? শুধুমাত্র ত্রিভুজের জিনিসগুলো দিয়েই তুমি প্রমাণ করতে পারবা। হইলো, এই বাহু সমান হয়েছে। এখন এই বাহু সমান হইলে বিপরীত যে বাহুটা আছে, যেহেতু ছেদ করছে, এই বাহু সমান হলে এটাও সমান পাওয়া যাবে। বুঝছো? কারণ এইভাবে তোমাকে ওইটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো জিনিসটা? জাস্ট চিত্রটা বোঝো কি চাইছে, প্রশ্নটা বোঝো যে কি চাইছে, ওইটা অনুযায়ী চিত্রটা আঁকাও। চিত্রটা আঁকানোর পরে দেখো এখানে কোনো ত্রিভুজ বানানো যায় কিনা। মেইন কাজ হচ্ছে এটা যদি তুমি ত্রিভুজ বানাইতে পারো, যে ত্রিভুজটা এরকম এরকম করে এটা প্রমাণ করা যাবে তখন। বুঝতে পারছো? কিন্তু দুইটার মধ্যে মিল থাকতে হবে। ওকে, আচ্ছা, আমাদের বৃত্তের মোটামুটি এই উপপাদ্যগুলোই চলে আসে পরীক্ষায়। সৃজনশীলটা দেখলা যে কেমন আসে, এবং এখানে
নাম্বার একটা অঙ্ক দিয়ে দিছে, ওটা সূত্র জানতে হবে, ওইটা আমরা পরবর্তী পার্টে দেখব কি কি সূত্র ব্যবহার করা হয়, এবং ওইখান থেকে ওইটা ব্যবহার করলে আমাদের আর কোনো টেনশন থাকবে না, আমরা যে কোনো এটা এখান থেকে বানিয়ে নিতে পারবো। বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের বৃত্তের একদম যেই বৃত্তের কাটাছেঁড়াটা করছি এই পার্টে, একদম বৃত্তটা কিভাবে হইতেছে, কি কি থাকতেছে সব কিছু আছে। তোমরা চাইলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখতে পারো, কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে নাও, এখনই সময়। ক্লিয়ার করে দেন হচ্ছে তুমি যে কোনো জায়গায় ওইটা অ্যাপ্লাই করতে পারবা, এতটুকু শিওর থাকো। এবং ওইটা কখনো ভুল হবে না যদি তুমি মনোযোগ সহকারে সব কিছু একদম ভালোভাবে মনের ভিতর গেঁথে নাও। আর তোমাকে বারবার বইও দেখতে হবে না। বুঝতে পারছো? তো পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো।